হন্যে হয়ে ভালো মানের বিদেশি কোচ খুঁজছে বিসিবি, কিন্তু মন গলাতে পারছে না কারোই। বোর্ড ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, বাংলাদেশের অফারে রাজি হয়নি নিউজিল্যান্ডের ফ্লেমিং আর জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার। বর্তমান হেড কোচ হাতুরুর আচরণ আর ম্যাচ পরিকল্পনায় খুশি নয় বিসিবি কর্তারা। সবশেষ বোর্ড সভায় তা নিয়ে চলেছে লম্বা আলোচনা। সাইফুল রূপকের রিপোর্ট। প্রেসিডেন্ট স্যারকে আমি একটা জিনিস সবসময় দেখেছি, বলে তোমরা ভালো কোচ খুঁজে নিয়ে আসো, দেখো পারো কিনা। স্টিফেন ফ্লেমিং বলেন, অ্যান্ডি ফ্লাওয়ার বলেন, কার সাথে আলাপ করি নাই এমন লোক নাই, মানে কেউ কিন্তু আসতে চায়নি। আমরা শরীফুলকে কেন খেলাম না, কেন তিন সিমান নিয়ে খেললাম না। হাতুরুতে অখুশি, নামি দামি কোচ খুঁজছে বিসিবি, কিন্তু বিশ্ব ক্রিকেটের সাফল্যধারী ওস্তাদদের অফার দিয়েও কাজ হচ্ছে না। ওই সুযোগেই কি বাংলাদেশ জাতীয় দলে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে ফেলেছেন লঙ্কান গুরু? যা মন চায় তাই করেন, ধার ধারেন না বিসিবি পরিচালকদেরও। মঙ্গলবার বোর্ড সভাতে হাতুরু ইস্যুতে বেশ চটেছেন একাধিক পরিচালক। এটা তো হয়েছেই, বোর্ডে যেটা কথা হয়েছে এটা তার বাইরে বলা যাবে না, এটা বোর্ড মিটিংয়ে হয়েছে। বাট ডেফিনেটলি হ্যাঁ, আমরা সেটা নিয়ে মানে আলাপ হবে না এটা তো না, বোর্ডে তো অবশ্যই অনেক কিছু নিয়ে আলাপ হয়। আপনি ওয়ানডে বিশ্বকাপে দলের সঙ্গে ছিলেন, হাতুরু সিংকে গেল 1.5 বছর ধরে দেখছেন, যদি আরও আগামী বছরের পর্যন্ত তার চুক্তি আছে। হাউএভার হাতুরু সিংয়ে এই টার্মে আপনার কি মনে হয়, তাকে ইভ্যালুয়েশন কীভাবে করবেন? এই হাতুরা সিংকে গত প্রথমবার যখন বাংলাদেশে এসেছিল তখনকার থেকে তার একটাই ডিফারেন্স আমি অনেক বেশি চোখে পড়েছে আমার, যে খুব ডিকটেট করে সত্যি কথা বলতে সব কিছুতে। এইটা আমি পছন্দ করি না। আমার মানে তার ম্যানেজমেন্টে যথেষ্ট প্রবলেম আছে, সেটা আমি সবসময় বলি, এটা আমি সবসময় বলেও যাবো, যেটা আমি দেখেছি লাস্ট ওয়ার্ল্ড কাপে। তার প্ল্যানিংয়ে এই বছর আমি মানে এই ওয়ার্ল্ড কাপে হয়তো আমার খুব একটা ভালো লাগেনি। মানে দেখেন, প্রত্যেকটা মানুষের একটা স্ট্রং জোন থাকে, উইক জোন থাকে, বাট আমার যখন উইক জোন থাকবে সেটাতে আমি কাজ করার চেষ্টা করবো, ডেভেলপ করার। তা আমার হাতুকে একটাই পরামর্শ থাকবে যে এই জায়গাটায় যে তার ম্যানেজমেন্ট আরও ডেভেলপ করা উচিত। হাতুরু হয়তো ভেবেছেন তাসকিনের ঘুমকাণ্ডে তাকে নিয়ে আলোচনা কম হবে, অথচ ওই ভারত ম্যাচেই কোচের রক্ষণাত্মক ছক প্রশ্নবিদ্ধ হয়েছে। কোচ ক্যাপ্টেনের রিপোর্ট চায় বিসিবি। ডেফিনেটলি তাসকিন ওই ম্যাচটা না খেলাতে আমি মনে করি আমাদের অনেক ক্ষতি হয়েছে সত্যি কথা বলতে গেলে। এবং মানে আমি এটাও প্রশ্ন মানে আমার ছিল যে তাসকিন খেলেনি, এরা বোর্ড ম্যানেজমেন্ট নিতেই পারে, লেট করে এসছে মাঠে, অথবা প্রিপারেশনটা ঠিক মতো হচ্ছিল না। শরীফুল তো ছিল, আমরা শরীফুলকে কেন খেলাম না, কেন তিন সিমান নিয়ে খেললাম না। এটা আমার একটা আশ্চর্য লাগে আমার কাছে এখনও, যে আমি তো অ্যাপেলের সাথে অ্যাপেলই চেঞ্জ করবো, আমি অ্যাপেলের সাথে তো কমলা চেঞ্জ করবো না। জাকির ইজ এ ভেরি গুড প্লেয়ার, নো ডাউট, বাট আমার ওই বেসে জাকিরকে দরকার ছিল না বলে আমি মনে করি আমার একটা ফাস্ট বোলার বেশি দরকার ছিল। তাহলে হয়তো আমরা ইন্ডিয়ার আন্ডার 119 জায়গায় হয়তো আমরা 160-70 মধ্যে বাহাতি পেসারদের এগেনস্টে কিন্তু কোহলি রোহিতরা ভালো করছিল না। রোহিত কোহলির কথা বলতেছি আমরা, বাট মাঝখানে যে শিবাম দুবে, হার্দিক পান্ডিয়া, তারা যে স্পিডের এগেনস্টে অনেক স্ট্রং, সেটা আমাদের মাথায় রাখা, ওদের তো টেল এন্ডে এরাই ব্যাটিং করবে না। এবং আপনি যদি তাদেরকেই দেখেন, অক্ষর প্যাটেল সবাই স্পিন ভালো খেলে। তা আপনি তো ওই 20 ওভারে খেলায় 8 ওভার শান্ত ফাস্ট বোলিং করাতে নিশ্চয়ই হিমশিম খেতে হয়েছে, যে কখন করাবে, কাকে করাবে, ঠিক না? নতুন বলেও করাতে হচ্ছে, পরেও করাতে হয়েছে, আবার মাঝেও করাতে হবে, ডেপথে আপনি কীভাবে করাবেন? 8 ওভারে তো ভাঙবেন। তো 8টা ফাস্ট বোলার থাকলে আমি মনে করি এটা মাছ ইজিয়ার হতো বাংলাদেশের জন্য। একটা না যে খালি আফগানিস্তান আমরা ওই 12 ওভারে 1 বলে করতে পারি নাই, বা অন্যান্য ম্যাচগুলোতে আমরা কেন এরকম হলো, বা কীরকম আমরা নেপালের সাথে এত কম রান করলাম কেন, বা আমাদের ওইরকম ব্যাটিং প্ল্যানিংটা কীরকম ছিল, এগুলো সবই তো রিপোর্ট দেওয়ার প্রয়োজন আছে। এই রিপোর্ট আসলে হয়তো বা সেটা তখন আরও ওয়াস্টলি বলা যাবে, তখন হয়তো বা বোর্ড থেকে হয়তো বা নির্দেশনা যেতে পারে বা বলতে পারেন। রিপোর্ট কি আসলে আদৌ দেয় কিনা, বা কি সিস্টেমটা কি আসলে? না, এটা নিয়ে আমি কালকে বলেছি, রিপোর্ট তো দেওয়াই উচিত, মানে এইভাবে তো হলে হবে না, একটা তো জবাব দেওয়া থাকা উচিত। সাইফুল রূপক, 71। ভারত, পাকিস্তান, বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই গ্রুপে 3 এশিয়ান জায়ান্ট। আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা না হলেও এই টুর্নামেন্টের একটি সম্ভাব্য সূচি আইসিসিকে পাঠিয়েছে আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রস্তাবিত সূচি অনুযায়ী গ্রুপ এতে পাকিস্তান, ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ড, আর গ্রুপ বিতে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। অংশগ্রহণকারী সব দেশ আইসিসির কাছে খসড়া এই গ্রুপ নিয়ে তাদের সমর্থন জানিয়েছে। বাকি আছে কেবল ভারত। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তাদের সরকারের সঙ্গে আলোচনার পর টুর্নামেন্টের বিষয়ে তাদের অবস্থান চূড়ান্ত করবে। আগামী বছরের 19 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে 1 মার্চ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তান ম্যাচ রেখেছে পিসিবি। টি-20 বিশ্বকাপ জয়ের 4 দিন পর অবশেষে বার্বাডোস থেকে বাড়ি ফিরল চ্যাম্পিয়ন ভারত। ভোর 6টায় চার্টার্ড বিমানে দিল্লিতে নামে বিরাট কোহলিরা। রোহিত শর্মাদের বরণ করে নিতে বাইরে অপেক্ষায় ছিলেন লাখো জনতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সকালে ব্রেকফাস্ট শেষে মুম্বাইয়ে বিকেলে গ্র্যান্ড রিসেপশনে যোগ দিয়েছে টিম ইন্ডিয়া। মেহেদী নামের রিপোর্ট। AIC 24 WC এয়ার ইন্ডিয়ার বিশেষ চার্টার্ড এই বিমানের নম্বরটি ভুলতে পারবেন না বিরাট কোহলিরা। চ্যাম্পিয়ন হবার পরই যে 24-এর বিশ্বকাপের নামের সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে বিমানের নামটা। 4 দিনের অপেক্ষার পর অবশেষে গভীর রাতে বার্বাডোস ছেড়ে এবার ঘরে ফেরার পালা বিশ্ব চ্যাম্পিয়ন ইন্ডিয়ার।
অপেক্ষার ফল নাকি মিষ্টি হয়। 2007 সালের 17 বছর পর অবশেষে মিলল সেই পরম আরাধ্য, যার জন্য অপেক্ষা 130 কোটি মানুষের। ভোর 6টায় দিল্লিতে বিমান পৌঁছলে সবার আগে নামেন ফাইনাল জয়ের নায়ক বিরাট কোহলি। বাইরে তখন রাত থেকেই হাজার হাজার মানুষের অপেক্ষা। দিল্লির হোটেলে বিশ্রাম শেষে সকাল 11টায় নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন রোহিত শর্মারা। সেখানে একসঙ্গে করবেন ব্রেকফাস্ট। দেশকে এমন গৌরব এনে দেয়া মেন ইন ব্লুদের উপর এরপর আছে দিনব্যাপী গ্র্যান্ড রিসিপশন। এরপরই আসল উৎসব শুরু। দিল্লি থেকে মুম্বাইয়ে যাত্রা করবে রাহুল দ্রাবিড়ের দল। সেখানে তাদের অপেক্ষায় প্রায় লাখো জনতা। 2007 সালের মতো এবারও ছাদখোলা বাসে শহরে এনপিসিএ থেকে 2 কিলোমিটার দূরে ওয়াংখেড়ে স্টেডিয়ামের ভিক্টোরি প্যারেড, যেখানে রাস্তার দুই পাশে ভারতকে অভিনন্দন জানাতে প্রস্তুত ভক্তরা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে 2011 সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই দলের অনেকেই আছেন এই দলে। বিরাট, রোহিত, জাদেজাদের তো শেষের সুর। সংক্ষিপ্ত এই জীবনে এই মুহূর্তটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট। 2011 সালকে ফিরিয়ে আনতে সন্ধ্যা 7টা থেকে ওয়াংখেড়েতে শুরু হবে রাতব্যাপী জয় উৎসব আর সংবর্ধনা। মেহেদি নাইম, 71। শুরু হয়ে যাচ্ছে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের লড়াই। শুক্রবার মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ওদের প্রতিপক্ষ ইকুয়েডর। এই ম্যাচের আগে অনুশীলনে ফিরলেও মেসির খেলা নিয়ে আছে শঙ্কা। খেলা শুরু শুক্রবার সকাল 7টায়। কোহিনুর কণার রিপোর্ট। জীবন হোক কিংবা খেলা, মোমেন্টাম খুব জরুরি। একবার পেয়ে গেলে মুহূর্তেই বদলে যায় পুরো ছবি, আর ধরে রাখতে পারলে তাকে আটকানোর সাধ্য নাই কারো। এই যে আর্জেন্টিনা দলটা 2021 সালে কোপা আমেরিকা জয়ের মধ্য দিয়ে যে মোমেন্টামটা পেয়েছে, আজ পর্যন্ত তা বয়ে নিয়ে বেড়াচ্ছে। ফলাফল, এই দলটাই কোপা থেকে বিশ্বকাপ সবকিছুরই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনালে এবারে আনবিটেন আর্জেন্টিনার সামনে ভয় ডরহীন ইকুয়েডর। দু দলের জন্যই গেল কোপার কোয়ার্টার ফাইনাল রিক্রিয়েট করার মৌকা। সেবার এই দলটাকে হারিয়ে সেমিফাইনালে গিয়েছিল মেসি বাহিনী। সেই আর্জেন্টিনা এখন আরও দাপুটে। স্কালোনির শিষ্যরা এগিয়ে দু দলের অতীত পরিসংখ্যানে। এখনো পর্যন্ত 22 বারের লড়াই আর্জেন্টিনার 13 জয়ের বিপরীতে ইকুয়েডর জিতেছে 3 ম্যাচে। বিগ ম্যাচে ইতিহাস নয়, বরং সবার দৃষ্টি একদিকে। সবার প্রশ্নও একটাই, লিওনেল মেসি খেলবেন তো কোয়ার্টার ফাইনালে? হ্যামস্ট্রিং ইনজুরির কারণে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাকে বিশ্রামে রাখে স্কালোনি। ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফেরায় স্বস্তি ফিরেছে শিবিরে, তবে পুরোপুরি ফিট কিনা সে বিষয়ে আছে শঙ্কা। ইকুয়েডরের বিপক্ষে মেসির পরিসংখ্যানটাও বেশ খাসা। এখনো পর্যন্ত করেছেন 7 গোল। এই ম্যাচে মেসি ছাড়াও একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। ম্যাকঅ্যালিস্টার, আলভারেজ, ডিপল সবাই ফিরছেন 11-এ। মেসির জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। আজকের অনুশীলনের পরই ওর সাথে কথা বলে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। ওকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না। এই ম্যাচে মেসির পর বাড়তি নজর থাকছে 2 মার্টিনেজের উপর। লাউতারো মার্টিনেজ 3 ম্যাচে করেছেন 4 গোল, আর এমি মার্টিনেজ ধরে রেখেছেন ক্লিন শিট। সেমিফাইনালের পথে লিওনেল মেসিরাই হট ফেভারিট। তবে খেলাটা যখন ফুটবল, তখন 1 সেকেন্ডেরও নাই ভরসা। তার উপর ফাইনাল ম্যাচ ছাড়া নকআউট পর্বে থাকছে না এক্সট্রা টাইমের খেলা। নির্ধারিত সময়ে মীমাংসা না হলে খেলা গড়াবে টাই ব্রেকারে। তাই তো যা করার করতে হবে 90 মিনিটের মধ্যে। কোহিনুর কণা, 71। একটা রেকর্ডের হাতছানি লিওনেল মেসির সামনে। আন্তর্জাতিক ফুটবলের দ্বিতীয় সেরা গোল স্কোরার হতে পারেন শুক্রবারই। একটা গোল করলেই ইরানের আলী দাইকে ছাড়িয়ে যাবেন মেসি। সামনে থাকবেন প্রিয় শত্রু ক্রিশ্চিয়ানো রোনালদো। রহমান পিয়ারের রিপোর্ট। আলো ছড়ানোর দুটি উপায় আছে, নিজে মোমবাতি হয়ে জ্বলা অথবা আয়নার মতো আলোকে প্রতিফলিত করা। লিওনেল মেসি কোনটা করছেন? কোথায় তার মাহাত্ম্য? মহাতারকাদের লড়াইয়ে মেসি কি আর্জেন্টিনাকে সবচেয়ে বেশি করেছেন আলোকিত? 37 বছর বয়সেও দলের প্রাণ ভোমরা। এখনো তাকে ঘিরেই আবর্তিত হয় সব আলোচনা। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে তিনি খেলবেন কিনা তা নিয়েই যত জল্পনা। যদি শেষ পর্যন্ত মেসি না খেলেন, তবে ম্যাচের আগেই বিশ্ব চ্যাম্পিয়নদের মনোবলে আসবে একটা বড় ধাক্কা। একটা বৃত্ত পূরণের লক্ষ্য সর্বকালের অন্যতম সেরার। কোপা, বিশ্বকাপ, কোপা।
যদি হয়ে যায় তবে এই আর্জেন্টিনা দল ইতিহাসের অন্যতম সেরা আন্তর্জাতিক ফুটবল দলে পরিণত হবে, যেমনটা হয়েছিল স্পেন ইউরো বিশ্বকাপ জয় করে। আর্জেন্টিনা কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হতে পারবে কিনা সেটা এখনো অনেক দূরের প্রশ্ন। তার আগে ফ্যানরা ইকুয়েডরের বিপক্ষে স্টার্টিং 11-এ লিওনেল মেসির নামটা দেখতে চাইবে। আর্জেন্টাইন ফ্যানদের জন্য টিওয়াইসি স্পোর্টস খুশির খবর দিয়েছে, মেসি থাকছেন স্টার্টিং 11-এ। সেক্ষেত্রে স্কালোনি প্রথম একাদশে রাখবেন না ডি মারিয়াকে। ইকুয়েডরের বিপক্ষে একটা নতুন রেকর্ডে নিজের নাম লেখাতে পারেন মেসি। ইরানের আলী দাইকে ছাড়িয়ে যেতে পারবেন কি? মুখে স্বীকার না করলেও মেসি এখানেও রোনালদোর সাথে ইঁদুর বিড়াল দৌড়ে সামিল, যদিও এখনো অনেকটাই দূরে মেসি। ব্রাজিলের সাবেক কোচ স্কলারি একবার বলেছিলেন, রোনালদোর জীবনে একমাত্র খারাপ জিনিস হলো মেসি। যদি মেসি না থাকতো তাহলে রোনালদোই হতেন বিশ্বসেরা। রহমান পেয়ার, ৭১। ব্রাজিলকে তাদের প্রাপ্য পেনাল্টি দেওয়া হয়নি, ভুল স্বীকার করল কনমেবল। এক বিবৃতিতে কনমেবল জানিয়েছে, রেফারি সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারেনি, পেনাল্টি ব্রাজিলের পাওয়ার কথা ছিল। কোপা আমেরিকায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ঘটেছে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা। কোহিনুর কণার রিপোর্ট। কলম্বিয়ার আনবিটেন জার্নিতে আঘাত হানতে পারেনি ব্রাজিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওদের বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে ভিনিসিয়াস জুনিয়ররা। তবে ম্যাচ ড্র নয়, বরং পেনাল্টি না পাওয়ার আক্ষেপ আর ক্ষোভ নিয়ে বাড়ি ফিরে ব্রাজিল। ব্রাজিলের ক্ষোভ যে অমূলক ছিল না সেটাই এবার প্রমাণ করল কনমেবলের স্বীকারোক্তি। ব্রাজিলকে তার ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে, এমনটাই নিশ্চিত করেছে কনমেবল। রেফারি থেকে ভিএআর ঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে, সবার ভুলে অবিচারের শিকার হয়েছে ৯ বারের চ্যাম্পিয়নরা। আনুষ্ঠানিকভাবে বিবৃতিতে কনমেবল জানিয়েছে, ভিনিকে ফেলে দেওয়ার আগে মুনোজ বল স্পর্শ করেননি। রেফারি বিষয়টি ঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারেননি, যদিও তিনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখেছিলেন। সবারই একটা ভুল হয়ে গেছে। ঘটনাটি ঘটে ম্যাচের ৪২ মিনিটে। নিজেদের বক্সে ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াসকে ফেলে দেন কলম্বিয়ান ডিফেন্ডার দানিয়েল মুনোজ। সেই সময় পেনাল্টি দাবি করে ব্রাজিল, কিন্তু ভেনেজুয়েলান রেফারি ফাউলের বাঁশি বাজাননি। মুনোজ বল স্পর্শ করেছিলেন এটা ভেবে ভিআর রেফারি আর্জেন্টিনার মাউরো ভিজলিয়ানো মাঠের রেফারির সিদ্ধান্ত কার্যকর রাখেন। ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। তার দাবি ছিল, ওই ঘটনায় ম্যাচের মোমেন্টাম নষ্ট হওয়ার পরে ব্রাজিল গোল হজম করে বসে, আর এই জন্যই ব্রাজিলকে মাঠ ছাড়তে হয়েছিল ১ পয়েন্ট নিয়ে। এতেই গ্রুপ রানার্স আপ হয়ে ব্রাজিলকে যেতে হয় কোয়ার্টার ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ ১৫ বারের চ্যাম্পিয়ন শক্তিশালী উরুগুয়ে। অথচ এই ম্যাচে ব্রাজিল জয় পেলে টেবিল টপার হয়ে কোয়ার্টার ফাইনালে যেতে পারত। সেক্ষেত্রে নকআউটে সেলেসাওদের প্রতিপক্ষ হতো খানিকটা দুর্বল প্রতিপক্ষ পানামা। কথাই তো আছে, একটি ভুল সারা জীবনের কান্না। এই ভুলটাও ব্রাজিলকে কাঁদাবে না তো? কোহিনুর কণা, ৭১। বিমানের টিকিট জটিলতার কারণে ভুটানের সাথে ফিফা প্রীতি খেলা হচ্ছে না নারী ফুটবলারদের। তবে চলতি মাসেই ৩ জাতির টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে ভুটান। সম্ভাব্য আরেক দেশ হতে পারে নেপাল। অনবাপী রিপোর্ট। বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবলেই শুরু হয়েছিল এক নতুন জাগরণ, মিলেছিল আলোর দিশা। দিনে দিনে নারী ফুটবলে বেড়েছে বাংলার মেয়েদের ভালোবাসা। মারিয়া, মনিকা, সঞ্জিলাদের উত্থানের সব যেন একই সুতোয় গাঁথা। দেশের নানা প্রান্ত থেকে প্রতিভাবান এবং ফুটবলে ঘর বাঁধতে চাওয়া মেয়েদের বাফুফে নিয়ে আসে এক ছাদের নিচে। পরে পরিচর্যা আর জল মেলে দারুণ ফল, এক একটা হীরার টুকরো উঠে আসে। সাফ এএফসি থেকে শুরু করে আন্তর্জাতিক টুর্নামেন্ট, ঘরে আসতে থাকে একের পর এক শিরোপা। বিশ্বমঞ্চেও হয় বাংলার মুখ উজ্জ্বল। এই বছরই আরও একটা সাফ। তার আগে নারী দলকে আন্তর্জাতিক ম্যাচের মধ্যে রাখতে সব চেষ্টাই করছে বাফুফে। এই যে আমাদের যে ৮ তারিখে যাওয়ার কথা ছিল সেটা হচ্ছে না, ডিউ টু ফ্লাইট প্রবলেম, যেহেতু আর কোনো অল্টারনেটিভ নাই। কারণ ভুটানের সাথে কথা বলেছি, ভুটান এখন যেটা করছে সেটা হচ্ছে যে তারা আরেকটা টিম খুঁজছে ট্রাইনেশন করার জন্য।
আরেকটা টিম খুঁজছে এবং আমরা এখনো পর্যন্ত যতটুকু কনফার্ম হয়েছি আমরা এখান থেকে হয়তো 22 তারিখে যাব। ফিফা ফ্রেন্ডলি উইন্ডোর মধ্যে এই টুর্নামেন্ট না পড়ায় জয় পরাজয়ে র্যাঙ্কিংয়ের পয়েন্টের হিসেবটা কমবে ঠিকই, কিন্তু 3 দেশের প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্টে বাড়বে মেয়েদের মনোবল। র্যাঙ্কিংয়ের দিক থেকে হয়তো আমরা একটু পয়েন্ট কম পাবো, ঠিক আছে, বাট আমি মনে করি যেহেতু ট্রাই নেশন হবে, আরেকটা টিম আসবে, ভুটান আরেকটা টিম এবং আমরা খেললে আমার মনে হয় সেটা আরও বেশি কম্পিটিটিভ হলো এবং মেয়েদের জন্য বেশি ভালো হলো, বেশি ম্যাচ খেলতে পারলো। আর আমরা আশা করি সেটা হয়তো স্ট্রং টিম হবে, সেটা যদি স্ট্রং টিম হয় তাহলে তো আরও ভালো হলো। বাংলাদেশ আর নেপালকে নিয়ে ভুটানে 3 জাতির টুর্নামেন্টটি চলতি মাসের শেষে মাঠে গড়াবে। অর্ণব বাপি, ৭১।